তো দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজ আমরা কথা বলব ডাকসু নির্বাচন ও ছাত্র রাজনীতি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমরা আমাদের আজকের স্টুডিওতে অতিথি হিসাবে দুজন সাবেক ছাত্র নেতাকে এখানে পেয়েছি। একজন হচ্ছে আমার বায়ের রয়েছেন, আমাদের প্রত্যেকেরই চেনামুখ, ডাকসু সাবেক জিএস ও রাজনীতি বিশ্লেষক ডক্টর মোস্তাক হোসেন রয়েছেন আমাদের সাথে আরেকজন সাবেক ছাত্রনেতা রয়েছেন, 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী জনাব এম এ জলিল রয়েছেন আমাদের সাথে। আমি মোস্তাক ভাই এবং জলিল ভাই দুজনকে স্বাগত জানাই। আমরা অত্যন্ত একটা আলোচিত বিষয় যেটা হচ্ছে ডাকসু নির্বাচন, ছাত্র রাজনীতি, এটি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। মোস্তাক, আমরা 6 বছর পরে ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা দেখতে পেয়েছি যে আজকে পঞ্চম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 18 জন, হল সংসদে নির্বাচনে 23 জন, সর্বমোট 61 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে হল সংসদ, বিপি, জিএস এসব পদকে সব নিয়ে আর কি। তো এই 6 বছর পর নির্বাচন, সর্বশেষ বিপি ছিলেন নুরুল হক নূর এবং সেই অবস্থা আমাদের মনে আছে। এবং এবারের নির্বাচনে যেটি হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন নিয়ে আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল, যে কেউ কেউ চাচ্ছিল যে নির্বাচনটি জাতীয় নির্বাচনের পরে হোক, কেউ মনে করছে না জাতীয় নির্বাচনের পূর্বেই হোক। আবার এই নির্বাচনের মধ্যে এখন গুপ্ত রাজনীতির একটা প্রসঙ্গ চলে আসছে। আবার দেখা গিয়েছে গত পরশুদিন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত একজনের নমিনেশন নিয়ে একটা নমিনেশন পেপার কেনা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। সব বিবেচনায় আপনি ডাকসুতে কাজ করেছেন, জাসদের নেতা ছিলেন, রাজনীতির সাথে যুক্ত তো বটেই, তবে একেবারে আগের মতো সেই গোড়া আন্দোলনে যেভাবে নিজকে নিয়োজিত রেখেছেন সেভাবে নয়, প্রফেশনালি আপনার ইনভলভমেন্ট বেশি, কিন্তু অভিজ্ঞতা কিন্তু আপনার অনেক। আপনার এই অভিজ্ঞতার আলোকে আসন্ন যে ডাকসু নির্বাচনকে আপনি কীভাবে দেখছেন? হ্যাঁ, এটা খুবই আমার কাছে তো বেশ উৎসাহব্যঞ্জক মনে হচ্ছে। একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে নির্বাচনটা হচ্ছে, প্রেক্ষাপটটা একটু অন্যরকম। কাজেই যেহেতু প্রেক্ষাপটটা একটু একটা গণ অভ্যুত্থানের পরপরই কিছু তো উৎকণ্ঠা আছে, তবে আমার মনে হয় উৎকণ্ঠার চাইতে উৎসাহটাই বেশি। এখনও পর্যন্ত মনোনয়নপত্র তেমনভাবে জমা হয়নি, কারণ সম্ভবত 19শে আগস্ট শেষ সময়। 18 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, 19শে আগস্টের শেষ সময়, 18 তারিখেও জমা দেওয়া যাবে। তো প্যানেল আমি যতটুকু জানি, আমি তো পর্যবেক্ষণ করছি, যেহেতু আপনি বললেন সাবেক ছাত্রনেতা, এখানে আমাদের যে উত্তরসূরি ছাত্র সংগঠন আছে, বৈজ্ঞানিক সমাজতন্ত্র ছাত্রলীগ বিসিএল, তাদের সাথে আমার প্রায় নিয়মিত কথা হয়। এছাড়াও যে অন্যান্য ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বা ছাত্র মৈত্রী, এদের সাথেও কথা হয়। আর আমি মাঝে মাঝে ক্যাম্পাসে যাই, আমার পেশাগত কাজে যাই, তখনও দেখা হয়। তো নির্বাচনের শেষ সময় আমার মনে হয় প্যানেল যখন, তবে সবগুলো প্যানেল হয়ে যাবে বলা হয় না। আমরা যে যখন ছাত্র সংগ্রাম পরিষদ নির্বাচন করেছিলাম, আমরা যার যার প্যানেল জমা দিয়েছিলাম, তখনও কিন্তু ইয়েটা হয়নি, কি বলে, কে কোন দাঁড়াবে চূড়ান্ত হয়নি। মনোনয়নপত্র প্রত্যাহারের আগ মুহূর্তে সেটা হয়েছে। এমনকি আমাদের একক প্যানেল যখন ছিল মান্না আক্তার, সেখানেও কিন্তু আমাদের জিএস সলিমুল্লাহ খান ছিলেন আমাদের মান্না ভাইসের প্রথম যে নির্বাচন 1979 সালে, অনেক দিন পরে যেটা হলো 73-এর ব্যালট ছিনতাইয়ের পরে, তখনও কিন্তু প্যানেল চূড়ান্ত হয়নি। সেটাও মনোনয়নপত্র প্রত্যাহারের আগ মুহূর্তে সলিমুল্লাহ খানের পরিবর্তে আখতারুজ্জামানকে মনোনয়ন দেওয়া হলো। তো সেটা এখন যেহেতু মনোনয়নপত্র জমা পড়বে, তারপরে হয়তো প্যানেলগুলোর রূপটা চূড়ান্ত হবে না, যার যার মতো করেই জোটগতভাবে হতে পারে বা যার যার দলগতভাবে। আর এবার প্রচুর স্বতন্ত্র প্রার্থী আমি দেখছি, যেটা আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমার পেশাগত কারণে যাই, সেখানেও কিন্তু নির্বাচন এই ডাকসুর পরপরই হবে, 11 তারিখ হবে, ডাকসু তো 9 তারিখে, 11 তারিখে। সেখানেও কিন্তু প্রচুর স্বতন্ত্র প্রার্থী তারা নির্বাচন করবার জন্যে প্রস্তুতি নিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী বেশি হচ্ছে এই কারণে হলগুলোতে পার্টি প্যানেল জমা পড়বে না, কারণ হলগুলোতে ছাত্র সংগঠনের সংঘবদ্ধ কার্যকলাপ নিষিদ্ধ হয়েছে। এটা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, আপনারা হয়তো এখানে আলোচনা করবেন। তো হলগুলোতে সবাই স্বতন্ত্রভাবেই দিচ্ছে, তো সেটার ছাপ কিন্তু ডাকসুতেও আছে। ডাকসুতে স্বতন্ত্র প্রার্থী অনেকেই জমা দেবে বলে মনে হয়, এখনও পুরোপুরি আবার স্বতন্ত্র প্রার্থীর সাথে বিভিন্ন দলগুলোর একটা জোট হওয়ার কথাবার্তা হচ্ছে। সব মিলিয়ে আমার মনে হয় শেষ পর্যন্ত ডাকসু ইলেকশন একটা ভালো পরিবেশ, উৎসাহ মুখর পরিবেশই আর হবে বলে আমার ধারণা।
জি, নিশ্চয়ই। হ্যাঁ, ডক্টর মোশতাক আমরা আসবো। জুয়েল ভাই আপনি তো আন্দোলনের ফ্রন্ট সারির যোদ্ধা ছিলেন। আমি যদি ৯০ বা তার পূর্ববর্তী সময়ের কথা বলি, পরবর্তী সময়ের কথা বলি, ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এবারে ডাকসু নির্বাচনটা কিন্তু একটা ভিন্ন মাত্রায় হচ্ছে। গত ১৫-১৬ বছরে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে চলে গেল, ছাত্রলীগবিহীন নির্বাচন হচ্ছে। তো সেই নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে বেশ কয়েকটি কথা বলা হচ্ছে। তারা বলছে এখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মব যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। ছাত্রলীগের অনেকে ভোটার তালিকায় রয়েছেন, গণঅভ্যুত্থানে থাকা শিক্ষক, প্রক্টর, প্রভোস্ট, এরকম প্রক্টর না, প্রভোস্ট এবং প্রাধ্যক্ষ যারা আছেন, আবাসিক শিক্ষক, তারা এখনও হলের দায়িত্বে আছেন। তো এই পরিস্থিতিতে ছাত্রদলের কর্মীরা পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না তাদের কার্যক্রমের জন্য। এর হচ্ছে ছাত্রদলের বক্তব্য। অন্য দলগুলো কিন্তু তারা বলছেন যে গুপ্ত রাজনীতি চলছে, বিশেষ করে একটি ছাত্র সংগঠন সম্পর্কে তাদের কথা বলছেন। আপনি এই নির্বাচনে ছাত্রদলের যে পরিস্থিতি, তারা যে বর্ণনা দিল সেটি, এবং যেটি মোশতাক ভাই বলে উৎসব মুখর যে অবস্থা, আপনার বিশ্লেষণ কি? হ্যাঁ, অনেকদিন পরেই ডাকসু নির্বাচন হচ্ছে এবং ডাকসু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলা না হওয়ার মধ্য দিয়ে আপনার জাতীয় নেতৃত্বে একটা শূন্যতাও সৃষ্টি হয়েছে। আমি এই নির্বাচনগুলোর পক্ষেই, সবসময় পক্ষে ছিলাম, এখনো পক্ষে। বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা হবে, নেতৃত্ব বিকশিত হওয়ার চর্চা হবে, সুন্দর সুষ্ঠু প্রতিযোগিতা হবে। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, কিন্তু সহ অবস্থানের মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশে সেই মতাদর্শগত প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এরকম একটা পরিবেশ থাকবে। এটা একজন সাবেক ছাত্রনেতা হিসাবে, ছাত্র রাজনীতির কর্মী হিসাবে এটা আমি সবসময় প্রত্যাশা করি, কামনা করি। তো সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা যেটার তফসিল ঘোষণা করা হয়েছে, ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগগুলি করা হয়েছে, এই অভিযোগগুলি একেবারে অমূলক অভিযোগ না। কারণ আমি মনে করি যে বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে দলীয়করণ, শুধু দলীয়করণ না, মানে যেভাবে সব কিছুকে নিয়ন্ত্রণ করেছে নির্লজ্জভাবে, এই অবস্থা থেকে, এই নিয়ন্ত্রণ থেকে এখনো বিশ্ববিদ্যালয়গুলি মুক্ত হতে পারেনি। আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলবো না, বিশ্ববিদ্যালয়গুলো মুক্ত হতে পারেনি, শিক্ষা প্রতিষ্ঠানগুলিও মুক্ত হতে পারেনি। এবং মুক্ত হওয়ার বাস্তবসম্মত এত তাড়াতাড়ি কোনো কারণও নাই, এটা সময় লাগবে। কারণ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ১৬ বছরে এই ফ্যাসিস্ট হাসিনা সব কিছুকে, প্রথা, প্রতিষ্ঠান এবং নীতি নৈতিকতা সব কিছুকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তো সামনে নির্বাচনটা মোস্তাক ভাইয়ের মতোই আমি প্রত্যাশা করব যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হোক, সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা যাতে করা যায় সেরকম একটা পরিবেশের মধ্য দিয়ে হোক। এখানে আমি একটু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সিদ্ধান্তে আমার একটু আপত্তি আছে। সেটা হলো যে হলগুলিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টি। এই সিদ্ধান্তটির সাথে আমি একমত হতে পারছি না এই কারণেই যে অজুহাত দেখিয়ে হলগুলিতে ছাত্র রাজনৈতিক তৎপরতা বন্ধ করার করা হচ্ছে, সেই চর্চাটা শুরু করেছিল, সেই সংস্কৃতিটা এস্টাবলিশ করেছিল ছাত্রলীগ নামে, মানে ছাত্রলীগ একটা দানবীয় রূপ ধারণ করে সেই অবস্থাটা তৈরি করেছিল। আমি মনে করি যে হলে অতীতও ছিল, যদি ৬৯ গণঅভ্যুত্থানের আগেও দেখেন তাহলে দেখবেন যে আগে ডাকসুর ভিপিজিএস বা ডাকসু নির্ধারিত হতো হল সংসদ থেকে বাই রোটেশন ভিপিজিএস হতো। যেমন যদি ধরেন তোফায়েল আহমেদের কথাই যদি ধরেন, উনি কিন্তু ইকবাল হলের ভিপি হিসাবে ডাকসুর ভিপি হয়েছিলেন। নাজিম কামরান চৌধুরী জিএস হয়েছিলেন একটি হলের জিএস হিসাবে। হ্যাঁ, শহীদুল্লাহ হলের। এই যে মাহফুজা আপা মারা গেলেন কয়েকদিন আগে, উনি ডাকসুর
ভিপি ছিলেন, মহিলা ভিপি ছিলেন। হ্যাঁ ভিপি ছিলেন, উনিও কিন্তু রোকেয়া হলের ভিপি হিসাবেই আপনার ডাকসুর ভিপি হয়েছিলেন। ডাকসুতে ডিরেক্ট নির্বাচন সম্ভবত হলো 1970 সালে নাকি বুঝতে 70 সালে, যেটা আসম আব্দুর রব ভিপি হলেন এবং আব্দুল কুদ্দুস মাখন জিএস হলেন। এরপরেই ডাকসুতে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে ডাকসু করা আপনার শুরু হলো। এবং এই যে তখন তো একটা সুস্থ রাজনীতির, ছাত্র রাজনীতির ধারা, সুন্দর ছাত্র রাজনীতির ধারা, নেতৃত্ব যেখান থেকে বিকশিত হতে পারে এরকম একটি ধারা, এই ধারাটা প্রচলন ছিল। এবং এটা 90 পরবর্তী পর্যন্ত এই ধারাটার মানে ছিল। এরপরে 90-এর পরে যে কোনো কারণেই হোক অনেকদিন ডাকসু নির্বাচন হতে পারেনি, রাকসু নির্বাচন হতে পারেনি, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলি হতে পারেনি। তো এরপরে দেখা গেল যে আপনার বিশ্ববিদ্যালয় অঙ্গনে শুধুমাত্র একটি ছাত্র সংগঠনের তৎপরতাই থাকবে, অন্য কেউ তৎপরতা চালাতে পারবে না। এবং তারা একটা মানে দানব, মানে মানবরূপী দানবের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেস্ট রুম কালচার, নির্যাতনের কালচার, মেরে ফেলার কালচার, এটাকে এস্টাবলিশ করব। এই ভয় থেকে যদি ছাত্র রাজনীতির মানে হলগুলিতে ছাত্র রাজনীতি যদি করা হয়, সেটা তো ছিল একটা সংস্কৃতি, ছাত্রলীগের সংস্কৃতি। হ্যাঁ, ওটাকে বন্ধ করতে হবে। একটা জিনিস নিশ্চিত করতে হবে যে সব ছাত্র সংগঠন হলগুলিতে সুষ্ঠু রাজনীতি চর্চাটাকে নিশ্চিত করতে হবে। এটা প্রশাসনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব। ছাত্রলীগ এটা করতে পেরেছিল কেন? তখনকার বিশ্ববিদ্যালয় প্রশাসন ছিল ফ্যাসিস্টের আজ্ঞাবহ, ছাত্রলীগের আজ্ঞাবহ। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সেই আজ্ঞাবহ মানে রূপ ধারণ না করে, কোনো কারো যদি লেজুর ভিত্তি না করে বা নিয়ন্ত্রিত না হয়, তাহলে তো এই সুষ্ঠু রাজনীতি চর্চার পরিবেশটাকে নিশ্চিত করা সম্ভব। আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়টি ভেবে দেখবেন এবং হলগুলিতে ছাত্র রাজনীতির চর্চার সকলের সুযোগ দেওয়ার একটা মানে একটা পথ উন্মোচন করবেন বা নিশ্চিত করবেন, বিষয়টাকে নিশ্চিত করবে। এছাড়া একটা সংশয় সন্দেহ থেকেই যায়, সেটা হলো যে বিশেষ একটা শক্তি হলগুলিতে হয়তো এখন আধিপত্য বিস্তার করে আছে বা প্রভাব বিস্তার করে আছে, এইটাকে ধরে রাখার জন্য অন্যদের তৎপরতা যাতে মানে অন্যরা যাতে তৎপরতা চালাতে না পারে, এরকম একটি দৃষ্টিভঙ্গি থেকে এটা করা হয়েছে কিনা, এরকম একটা সংশয় সন্দেহ থেকেই যায়। নিশ্চয়ই আমরা ফিরব। আমি মুস্তাফা আপনার কাছে যদি আসি, দুই তিনটি প্রসঙ্গ এখানে চলে আসলো। গেস্ট রুম কালচারের কথা আসলো, বলা হলো যে হল যে ছাত্র সংসদের যে রাজনীতি, সরাসরি রাজনীতি সেটি করবার ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক নয়, কারণ ইতিপূর্বের যে রেকর্ডগুলো বললো সেগুলি হল ছাত্র সংসদ থেকে যারা হতো তারা ভিপি জিএসি এসব নির্বাচিত হতে বললো। এখন যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা হচ্ছে যে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন যে হলে যদি ছাত্রদের রাজনীতি উন্মুক্ত থাকে তাহলে কিন্তু এই যে গেস্ট রুম কালচার বা এই ধরনের নানা রকম অপরাধগুলি চলতে থাকবে। আবার অনেকেই বলছেন যে যদি এই ছাত্র রাজনীতির কার্যক্রম হলগুলিতে রাখা না হয় তাহলে কিন্তু গুপ্ত যে রাজনীতির প্রভাব, সে প্রভাব বিস্তার করতে পারে। নিশ্চয়ই আপনার মনে আছে যে গত 15 বছরে গেস্ট রুম কালচারের মধ্যে যদি একটু আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের হলে যিনি থাকতেন, যিনি ফার্স্ট ক্লাস পাচ্ছেন বা ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছেন, তিনি কিন্তু গেস্ট রুমে বড় ভাইদেরকে সালাম দেওয়া ছাড়া, তাদের অনুমতি ছাড়া, মিছিল মিটিং আছে কি না সেটা জানা ছাড়া কিন্তু তিনি কোনোভাবেই তার পড়ার টেবিলে বসতে পারতেন না, তাদের অনুমতি নিয়ে যাওয়া হতো। তো সব মিলিয়ে গেস্ট রুম কালচার, ছাত্রলীগের সেই সময়কার অন্যায় অত্যাচারের কথা যেটা বলা হয়েছে, এবং বর্তমানে ছাত্র রাজনীতি হলগুলিতে করা নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া, আপনার বিশ্লেষণ কি? জি, ঠিকই বলেছেন যে এখানে আমাদের একটু বাস্তবতা দেখতে হবে যে বিগত যে 90-এর পর থেকেই আমাদের যে সর্বশেষ ডাকসু নির্বাচন আমান খোকন বিপিজিএস হলেন, তারপরে 90-এর পরের ক্যাম্পাসগুলো দুটি ছাত্র সংগঠন পালাক্রমে দখল করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরেকটি সংগঠন দখল করে রেখেছিল হলে এক ধর্মভিত্তিক ছাত্র সংগঠন। তো এটার যে ট্রমা,
যে হলগুলোকে কুক্ষিগত না করলে কর্মী পাওয়া যাবে না, এবং কর্মী না পাওয়া গেলে মিছিল করা যাবে না। এবং যারাই ক্ষমতায় বসেছেন 90-এর পরে, তারা মনে করে, তারা তো ছাত্র আন্দোলন 90-এর গণঅভ্যুত্থানের ফলে কিন্তু দুটি দল পালাক্রমে ক্ষমতায় বসছে। তারা ক্ষমতায় বসে তারা শিক্ষা নিয়েছে, সে নেগেটিভ শিক্ষা নিয়েছে যে ছাত্র আন্দোলন যেন না হয়। ছাত্র আন্দোলন দমন করতে হলে কি করতে হবে? হলগুলোকে কুক্ষিগত করতে হবে। হলগুলোতে কুক্ষিগত করলে ছাত্র আন্দোলন হবে না, তারা চিরজীবন ক্ষমতায় থাকতে পারবে। সমস্যাটা কিন্তু রাজনৈতিক। কিন্তু যেহেতু একেবারে নিকট অতীতে আওয়ামী ছাত্রলীগ যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, সেই ভয় থেকে তারা অন্য কোনো ছাত্র সংগঠন যারা নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা আছে, বা কোনো ধর্মভিত্তিক বা কোনো অন্য আদর্শভিত্তিক ছাত্র সংগঠন, তারা যদি হলগুলোকে আগের মতোই তাদের ঘাঁটি হিসাবে তৈরি করতে চায়, হল থেকে ঘাঁটি হিসাবে তৈরি করলে ছেলে পেলেদের শত শত রাস্তায় নামানো যাবে, করা যাবে, সেই একটা ভীতি থেকে কিন্তু ছাত্ররা এটা করছে। যদিও এর পিছনে আপনি বলেছেন গুপ্ত, হ্যাঁ গুপ্ত বিষয়টা তো আছে, গুপ্ত সংগঠন করতে যারা অভ্যস্ত তাদের একটা ইন্ধন থাকতে পারে। কিন্তু আপনি দেখবেন, আমার মনে হয় ডাকসু নির্বাচনে রাজনৈতিক দলের সমর্থক ছাত্র সংগঠন যেই হোক, তারা যদি প্রমিনেন্টলি তাদের দলের কেয়ার অফে রাজনীতিটা তুলে ধরতে চায়, সেই সংগঠনগুলোর ডাকসু নির্বাচনে ভালো করতে পারবে না। বরঞ্চ স্বাধীন চেতা যারা, এই জন্য বলেছি স্বতন্ত্র প্রার্থী অনেক হচ্ছে, যে স্বতন্ত্র প্রার্থী তাদের বক্তব্য হচ্ছে আমরা কোনো দল করি না। দল বলতে যে যারা অতীতে গেস্টরুম কালচার করেছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বা ইসলামিক বিশ্ববিদ্যালয় সহ এই সমস্ত গেস্ট কালচার থেকে মুক্তির জন্য অন্য কোনো ছাত্র সংগঠন, আমি নিজের আত্মসমালোচনা করছি, আমাদের যারা উত্তরসূরি তারা কিন্তু কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। যে ওই সব সমস্ত দলের বিপরীতে অন্য যারা সব সংগঠন, তারাও কিন্তু মধুর ক্যান্টিন এবং টিএসসি এইখানে তাদের সীমাবদ্ধতা ছিল। এবং আন্দোলন কখনো কেউ পারমিশন নিয়ে কেউ করতে পারে না, তাকে শত প্রতিকূলতা জয় করেই কিন্তু করতে হয়, যেটা আমাদের গণঅভ্যুত্থানে হয়ে গেল। কাজে সেইটা ট্রমাটা কাটার জন্যে আমাদের সময় লাগবে বলে আমার মনে হয়। এবং এই ডাকসু নির্বাচন যদি পালাক্রমে নির্মিতভাবে হয়, আলটিমেটলি কিন্তু ছাত্র সংগঠনের কাছেই সবাই ফিরে যেতে হবে। এবং আমার মনে হয় সেই ছাত্র সংগঠনই ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য জায়গায় তারা নির্বাচনে ভালো করে, যারা রাজনৈতিক দলের কথায় লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয় না। যেমন আমি যে ছাত্র সংগঠন করতাম, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ছাত্রলীগ, ততদিন পর্যন্ত আমরা ভালো করেছি যখন আমাদের যে সহযোগী রাজনৈতিক সংগঠন, তাদের কথায় তাদের নির্দেশে কোনো অন্যায় কাজ কিন্তু আমরা করতাম না, এবং আমাদের বিদ্রোহ করার ইতিহাস আছে। এবং ক্যাম্পাসে সবাই জানতো যে আমরা এখন ছাত্রনেতা ছিলাম, আমাদের দলের নেতারা কোনো একটা অন্যায় সিদ্ধান্ত দিলেও সেটা জাতীয় রাজনৈতিক হোক বা ক্যাম্পাস কেন্দ্রিক হোক, আমরা কিন্তু বিদ্রোহ করতাম। কিন্তু সেটা কিন্তু 90-এর পরে আমার যে সহযোগী সংগঠন, সেই জাসদ ছাত্রলীগও কিন্তু সেটা আমাদের বড় বড় নেতারা পকেটে ভরার চেষ্টা করলেন। যেভাবে অন্য দুই বড় দল তাদের ছাত্র সংগঠনকে লাঠিয়াল করেছে, আমাদের মতো সংগঠন যা তৃতীয় বৃহত্তম দল ছিল, সেখানে তাকেও আমাদের দলের নেতারা তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার চেষ্টা করলেন। ফলে আমাদের যে সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ জিতেছে, তারাও কিন্তু তার আবেদন হারিয়ে ফেললো। তখন ছাত্র সংগঠনকে মাপা হলো জাসদের মাপে। জাসদ তো জাতীয় রাজনীতি অত বড় দল না, কিন্তু আগে এর চেয়ে ছোট দল ছিল জাসদ, তাও কিন্তু আমরা জিতেছি, কারণ আমাদের মাপে জাসদকে মাপা হতো। যে ছাত্র সংগঠন আমরা কি কথা বলছি, আমাদের কথাটাই মানে অনুরণিত হতো, প্রভাবিত হতো। যখন উল্টোটা হলো, তখন কিন্তু আমাদের সংগঠনের প্রভাব চলে গেছে। বা অন্য যেসব বাম ছাত্র সংগঠন, যখন তারা তাদের মূল রাজনৈতিক দল হয়তো লাঠিয়াল হিসেবে ব্যবহার করে নাই, কিন্তু তাদের যে রাজনৈতিক এজেন্ডা, সেটা ক্যাম্পাসে কিন্তু সবসময় কার্যকরী হয় না, সংকীর্ণতা চলে আসে, তারাও আবেদনটা হারিয়েছে। কাজে আমার মনে হয় যে আজকে যারা স্বতন্ত্রকে সাপোর্ট করছে, তারা হয়তো নতুন দল করবেন। আর অতি দেখেছি নূর যখন জিতলো, স্বতন্ত্রের মতোই তো, তার নবগঠিত ছাত্র সংগঠন, তার কোনো রাজনৈতিক দল ছিল না। যখন তিনি রাজনৈতিক দল করলেন এবং বিতর্কিত হলেন, দেখেন তার দল কিন্তু ভাগ হয়ে গেল। নতুন একটা দল হলো ছাত্র শক্তি, তারাই কিন্তু আপনার এই ছাত্র শক্তি পরিচয়টা উজ্জ্বল রেখে এই 24শে গণঅভ্যুত্থানটা তারা করলেন। এখন তারা একটা দল করেছেন, এবং সেই দল ইতিমধ্যেই অনেক তাদের মধ্যে সমালোচনা বিতর্ক হচ্ছে। আমার মনে হয় ওই দলের ছাত্র সংগঠন যারা সমর্থক, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব একটা ভালো করতে পারবে বলে মনে হয় না। এর বাইরে যারা স্বতন্ত্র আছে, যারা কোনো দলের লেজুরবৃত্তি হচ্ছে না, আমার মনে হয় তারা এই নির্বাচনে তাদের অবস্থান অন্য দলগুলোর চাইতে ভালো হবে। এবং সেটা একটা বাংলাদেশের রাজনীতিতে, একটা বিশেষ করে ছাত্র রাজনীতিতে একটা নতুন জায়গা
হয়তো তৈরি হতে পারে, জানি না। এখন এগুলোকে নষ্ট করার জন্য যে সমস্ত শক্তি আছে তারা তো নষ্ট করবার জন্য তো তাদের ষড়যন্ত্র, প্রলোভন, নির্যাতন সব কিছু করবে। তবে আমার মনে হয় নিয়মিত যদি চাকসু ইলেকশন হতে থাকে, আমরা নিশ্চয়ই শিক্ষার পরিবেশটা ভালো হবে, আদর্শগত রাজনীতির চর্চা এখানে আসবে, এবং যেটার একটা ইতিবাচক ফলাফল আমরা বাংলাদেশে শুধু রাজনীতি না, সর্বক্ষেত্রে, কারণ যারা ছাত্র জীবনে রাজনীতি করে সবাই তো রাজনীতি করে, মানে জাতীয় রাজনীতিতে যায় না, তারা কর্মজীবনে প্রবেশ করে, ব্যবসা বাণিজ্যে প্রবেশ করে, বিভিন্ন জায়গায় যায়। সেটা গণতান্ত্রিক চর্চা যদি সুষ্ঠুভাবে করতে দেওয়া হয় তাহলে সেটা। আর গুপ্ত রাজনীতির কথা যেটা বলছেন, গুপ্ত রাজনীতি হয়তো এখনও থাকতো, কিন্তু যখন বলা হলো যে আওয়ামী ছাত্রলীগের যারা সন্ত্রাসী তাদের বিচার হবে, তাদের নানা রকম শাস্তি হবে, তখন যারা আওয়ামী ছাত্রলীগের পরিচয় নিয়ে অন্য সংগঠন করত, তখন তারা বললো যে না, আমরা আওয়ামী লীগ ছাত্রলীগ না, আমরা অন্য। মানে এটা না হলে হয়তো তারা ওখানেই থেকে যেত। কাজেই এটা কিন্তু অত্যন্ত অন্যায়, এবং তারা যদি সেখানে আশ্রয় নিয়ে থাকেন তারা তাদের শাস্তি, তারা তো অন্যায় করেছেন, তারা সাধারণ ছাত্রদের উপরে ছাত্রলীগ পরিচয়ে তারা অত্যাচার করেছে। এখন তারা বলছে না আমরা অত্যাচার করেছি, আন্দোলন করে, তাহলে তো যারা স্বৈরাচারী শক্তি তারা বলতে পারে আমরা অত্যাচার না করলে তোমাদের আন্দোলন হতো না। এই বিষয়ে খুব একটা বিস্তারিত বলবো না, এটাও প্রত্যাখ্যাত হয়েছে। সাধারণ ছাত্ররা তাদেরকেও কিন্তু একেবারেই অপছন্দ করছে যে তোমরা একটা নির্দিষ্ট সংগঠন, তোমরা অত্যাচার করেছো আমাদের উপরে, যখনই তাদেরকে শাস্তি দেওয়ার কথা হলো তখন তোমরা বললা যে না, আমরা সেই সংগঠন করি না। ওইখানে দুর্নীতি হয়েছে। হয়তো যারা ছাত্রলীগের সন্ত্রাসী তারাও ওদের সার্টিফিকেট ভিন্ন নামে করেছে, না আমরা অগুপ্তভাবে অন্য সংগঠন করেছি। আমার মনে হয় সাধারণ ছাত্র সমাজ এটাকেও খুব ভালো চোখে দেখছে না। জি, আমরা একটা প্রশ্ন তুলে রাখছি জলিল ভাইয়ের জন্য, সেটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এবং যেটি বললো যে জাসদের পক্ষ থেকে ওনারা যখন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতেন তখন কিন্তু মূল যে দল সেই দলের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়নি, কারো পকেটে ঢুকেনি। এখন কিন্তু বিশ্ববিদ্যালয় সহ যে ছাত্র রাজনীতির যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যারা জাতীয় নেতা রয়েছেন তাদের ব্লেসিং ছাড়া কিন্তু সে দলে কোথাও কিন্তু তার স্থান পাওয়ার সুযোগ থাকে না। সেই জায়গাটা আমরা একটু আলোচনা করবো। জলিল ভাই, আপনার প্রশ্নটা তুলে রাখলাম, ছাত্র রাজনীতির লেজুর ভিত্তি এবং লাঠিয়াল হবার যে পরিস্থিতি তৈরি হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জা বসুবরাতে একটা বিরতি নিতে চাই। আমরা কথা বলছিলাম ডাকসু নির্বাচন ও ছাত্র রাজনীতি নিয়ে। আমাদের সাথে দুজনের সাবেক ছাত্রনেতা, ডাকসুর সাবেক জিএস ডক্টর মোস্তাক হোসেন রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী, 90 গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা জনাব এম এ জলিল রয়েছেন আমাদের সাথে। আমরা দুজন অতিথিকে নিয়ে আবারও একটা ছোট্ট বিরতির পর আপনাদের সামনে ফিরে আসছি। ইস্পানী মির্জা বসুবরাতিতে আমরা আবারও ফিরে এসেছি। ডাকসু নির্বাচন এবং ছাত্র রাজনীতির কথা বলছিলাম। দুজন সাবেক ছাত্রনেতা আমাদের সাথে রয়েছেন ডাকসুর সাবেক জিএস রাজনীতি বিশ্লেষক ডক্টর মোস্তাক হোসেন, রয়েছেন 90 গণ আন্দোলনের অন্যতম যোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী, সাবেক ছাত্রনেতা জনাব এম এ জলিল রয়েছেন আমাদের সাথে। তবে আমি একটা প্রশ্ন তুলে রেখেছিলাম, সেটি হচ্ছে যে একেবারেই অকপটে ডক্টর মোস্তাক হোসেন ভাই যেটি নিজেও স্বীকার করলেন যে ওনাদের সময় যে রাজনীতি ছিল সেই রাজনীতির সময় তারা কিন্তু তাদের যে নেতা, জাতীয় নেতা, তাদের অনেক কথাই কিন্তু ওনারা প্রতিবাদ করতেন, এবং সে কারণে এই বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যে ছাত্র রাজনীতি, সেখানে ছাত্রদের মধ্যে এক ধরনের ভালোবাসা, স্নিগ্ধতা, মুগ্ধতা তৈরি হতো তাদের নেতাদের প্রতি। কিন্তু বর্তমান সময়ে আমরা যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা আমরা দেখতে পাই যে তারা প্রথমত একটা গেস্ট রুম কালচারের কথা এসছে, তারা লেজুর ভিত্তিক রাজনীতি করে, তারা নিজ দলের লাঠিয়াল হিসেবে ব্যবহার হওয়ার চেষ্টা করে। আপনি কীভাবে দেখেন? না, ছাত্র রাজনীতি ওই লেজুর ভিত্তি এবং ওই যে লাঠিয়াল যেটা বললেন, রাজনৈতিক দলের হোক, যেটা শেখ হাসিনার হয়েছিল ছাত্রলীগ, এটা তো কোনো সচেতন মানুষ, সমাজ সচেতন মানুষ এটাকে সমর্থন করতে পারে না, বিরোধিতাই করবে। আমিও করি। আমি একটু আপনাকে অতীতে নিয়ে যেতে চাই। সবগুলি ছাত্র সংগঠন, যেমন মোস্তাক ভাইদেরও ছাত্র সংগঠন তো জাসদ ছাত্রলীগের সহযোগী সংগঠন ছিল, বা আর কি বলা যায়, সহযোগী সংগঠন। হ্যাঁ, তো ছাত্রদল, ছাত্রলীগ, সব সংগঠনেরই একটা প্যারেন্ট, মানে ওই সহযোগী সংগঠন আছে। আমি আপনার মোস্তাক ভাইদের আগে ছাত্র সংগ্রাম পরিষদ যেটা গঠন হলো, ওটার প্রতিষ্ঠাতাদের মধ্যে আমি একজন ছিলাম। 82 সালে এটা আমরা গঠন করি। প্রথম আমরা ডাকসু সহ এরশাদের সামরিক শাসনের নিপীড়ন যখন, বা বিশ্ববিদ্যালয় যখন সমস্ত একেবারে পুলিশ তার বাহিনী দিয়ে বন্ধ করে দিল,
ওটাকে ব্রেক থ্রো করার জন্য তখন আমাদের লক্ষ্যই ছিল একটা, যে এই সামরিক শাসন বিরোধী একটা ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের নিজ নিজ মতাদর্শ থাকতে পারে, সবকিছু থাকতে পারে, কিন্তু কমন পয়েন্টে এসে আমরা একমত হলাম। ডাকসু সহ আমরা 14টা ছাত্র সংগঠন প্রথম বিবৃতি দিলাম 82-র 17ই সেপ্টেম্বর শিক্ষা দিবসকে কেন্দ্র করে। এবং সেদিন এমন একটা পরিস্থিতি ছিল যে গোটা শহীদ মিনার বিডিআর, পুলিশ, সামরিক বাহিনী দিয়ে ঘিরে ফেলা হলো। এটা 82 সনের কথা বলছেন? 82 সনের এরশাদের মার্শাল ল পরে 24শে মার্শাল ল হলো। অবশ্য 24শে মার্চে মার্শাল ল হওয়ার সাথে সাথে, মানে তখন আমি জেলে ছিলাম, ঢাকা সেন্ট্রাল জেলে। বের হয়ে আসলাম সম্ভবত সেপ্টেম্বরের প্রথম দিকেই বের হয়ে আসলাম। আচ্ছা। সেই সময় আমি, ফজলুল হোসেন বাদশাহ, আখতারুজ্জামান, মোস্তফাজল মহিউদ্দিন, খোয়ামদ জাহাঙ্গীর, আতাউর রহমান ঢালি, আমরা এক জায়গায় বসে যে আমরা যতটুকু জায়গায় একমত হতে পারি সেইটুকু দিয়ে আমরা আপনার একটা ঐক্য গড়ে তুলি, কারণ এটাকে ব্রেক থ্রো করতে হবে। এই এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে ছাত্র সংগঠনগুলোকে। আমরা মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে প্রথম ওইখান থেকে শুরু করলাম, কারণ একটা আন্দোলন তো 90 তো একদিনে হয়নি। আমরা শুরু করলাম একটা বিবৃতির মধ্য দিয়ে। তারপরে মোস্তাক ভাই তো নিশ্চয়ই জানেন ইতিহাসগুলি ভালো করেই। 8ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে ওনাদের সংগঠনের পক্ষ থেকে একটা করিডোরের ভিতর একটা মিছিলের আয়োজন করা হলো। সেই মিছিল পুলিশ আক্রমণ করল। এই আক্রমণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, সাধারণ ছাত্ররা এটা মোকাবেলা করার জন্য নেমে পড়ল। এবং দীর্ঘ 5 ঘন্টা সংঘর্ষ হওয়ার পরে সেদিন আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পুলিশ মুক্ত করতে সক্ষম হলাম। এই ব্রেক থ্রু হলো প্রথম। এরপরে 14ই ফেব্রুয়ারি ভাগ্যক্রমে আমি সেই সমাবেশটার পরিচালনাকারী ছিলাম, মোস্তাক ভাই জানে। 83 14ই ফেব্রুয়ারি যে সমাবেশ এবং মিছিলে গুলি চালানো হলো। জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, মোজাম্মেল সহ অসংখ্য সেদিন শহীদ হলো। অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হলো ঢাকা শহরে। আপনার সেই বিভীষিকাময় একটা অবস্থা, বিশ্ববিদ্যালয়গুলি, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। এইভাবে ধারাবাহিকভাবে আন্দোলন চলতে 90-এর গণ অভ্যুত্থান চূড়ান্ত রূপ। 90-এর গণ অভ্যুত্থান হচ্ছে চূড়ান্ত রূপ। ঠিক তেমনি 24-এর 5ই আগস্টের অভ্যুত্থানেরও কিন্তু একটা দীর্ঘ ধারাবাহিকতা আছে। এটাকে যারা অস্বীকার করতে চায়, আমি মনে করি যে তারা ইতিহাসকে বিকৃত করতে চায়। আপনার প্রশ্নে এখন আসি। 69-এর গণ অভ্যুত্থান যখন হয় তখন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ক্রিয়াশীল সংগঠন যারা ছিল তাদের তো একটা ঐক্য সংগ্রাম পরিষদ হয়েছে। এমনকি এনএসএফ থেকে নাজিম কামরান চৌধুরী ডাকসু জিএস ছিলেন। হ্যাঁ, সেই আন্দোলনে একাত্ম হয়েছিল 69-এর গণ অভ্যুত্থানে। জাতীয় নেতৃত্বকে ছাত্র নেতৃত্ব তখন কিন্তু ডিকটেট করেছিল। আমি ছাত্র সংগ্রাম পরিষদের প্রথম ধারাবাহিক এটা এই কারণেই আনলাম, মোস্তাক ভাইরা জানেন যে আমরা কিন্তু এই ছাত্র সংগ্রাম পরিষদ অনেক সময় নির্দেশ আসতো, বিশেষ করে শেখ হাসিনার পক্ষ থেকে, যে আমরা যেমন 14ই ফেব্রুয়ারির কথা বললাম, এটাকেও ক্যান্সেল করার জন্য শেখ হাসিনার পক্ষ থেকে আসছিল, তার ছাত্র সংগঠনের মাধ্যমে মেসেজ দেওয়া হলো যে জাতীয় নেতৃত্ব এখনো প্রস্তুত না, তোমরা একটু স্লো যাও। মানে এরশাদ আমলে মানে তখনও হাসিনা কি করলো এটা স্পষ্ট করবেন। মানে হাসিনা নির্দেশ পাঠালো আওয়ামী লীগের পক্ষ থেকে তার ছাত্র সংগঠনের মাধ্যমে সংগ্রাম পরিষদের কাছে, যে জাতীয় নেতৃত্ব এখনো আন্দোলন করার জন্য মানসিকভাবে প্রস্তুত না। কাজেই প্রথম কিন্তু 11ই জানুয়ারি আমরা এই প্রোগ্রামটা দিয়েছিলাম, বটতলার সমাবেশ এবং মিছিলের। প্রথম এক দফা আমাদের ক্যান্সেল করতে হয়েছিল ঐক্যের স্বার্থে। দ্বিতীয় দফায় 14ই ফেব্রুয়ারি যখন ঘোষণা করলাম, তখনও শেখ হাসিনার পক্ষ থেকে এরকম মেসেজ দেওয়া হলো যে আপনার এই প্রোগ্রামটাকেও আপাতত স্থগিত করতে হবে।
তো সেখানে ওনাদের আগে প্রেসিডেন্ট ছিলেন মনির ভাই, মনিরউদ্দিন আহমেদ, আবুল হাসিব খান ছিলেন জেনারেল সেক্রেটারি, আমি একটা ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারি তখন সংগ্রাম পরিষদের হিসাবে, সংগ্রাম পরিষদে, আতাউর রহমান ঢালি, ফজলে হোসেন বাদশাহ, আমরা খুব দৃঢ় ভূমিকা নিলাম। ইভেন ছাত্র ইউনিয়নের আমার মনে আছে খন্দকার ফারুক সাহেব মারা গেছেন, উনি মারা গেছেন, তারপরে আনোয়ারুল হক, আনোয়ার ভাই, আমরা দৃঢ় ভূমিকা নিলাম যে না, এই প্রোগ্রাম যে কোনো মূল্যেই আমরা করব, এটাকে বাতিল করা যাবে না। আমরা প্রোগ্রাম করলাম, এই তো বিশাল ঘটনা ঘটে গেল। এইভাবে বারবার ছাত্র নেতৃত্বে, ছাত্র নেতাদের নেতৃত্বে যে আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন, এটা বারবার রাশ টেনে ধরার চেষ্টা করা হয়েছিল তখন কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে, বিশেষ করে শেখ হাসিনার পক্ষ থেকে। এবং সেই কারণটা পরে আমরা বুঝলাম যখন এরশাদের সাথে আতাতের নির্বাচনে গিয়ে ছাত্রদের গড়ে তোলা আন্দোলনকে মানে কিভাবে পিঠে ছুরিকাঘাত করে, যে আপনার মনে আছে নিশ্চয়ই যে সে বলেছিল যে এই নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান হবে, স্বঘোষিত জাতীয় বেঈমান হিসাবে, মানে স্বঘোষিত জাতীয় বেঈমান হিসাবে গিয়ে এরশাদের ওই নির্বাচনকে বাইতুল মোকাররমে একটা মিটিং এ বোধহয় বলেছিল। নো, আমি তারিখগুলো মেনশন করছি। 17ই মার্চ শেখ মুজিবের জন্মদিনে অনুষ্ঠানে 32 নম্বরে প্রথম বলেছিল যে এরশাদের এই নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান হবে। 19শে মার্চ চট্টগ্রামের লালদিঘি ময়দানের একটা জনসভায় এসে বলেছিল যে এই নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান হবে। 19শে মার্চ সে 32 নম্বর থেকে ঘোষণা দিয়ে ওই নির্বাচনে যায়। আমাদের দীর্ঘদিনের গড়ে ওঠা আন্দোলনকে মানে পিঠে ছুরিকাঘাত করে শেখ হাসিনা বেঈমানি করে এরশাদকে ওই নির্বাচনে বৈধতা দেয়। নাহলে এরশাদ কিন্তু ওই 90 পর্যন্ত যেতে হয় না, তখনই এরশাদ হয়ে যায়। অবশ্য ওই এরশাদও শেখ হাসিনার এই ফ্যাসিস্ট আমলে একই প্রতিদান দিয়েছে, ওই গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করেছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে ওই 86-র ওই নির্বাচনে জামাত ইসলাম ও আওয়ামী লীগের সঙ্গে ওই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এখন আপনি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথা যদি বলেন, আমি বলবো যে না, প্রকৃত ছাত্র রাজনীতি কোনো সময় লেজুর ভিত্তি করতে পারে না। প্রকৃত ছাত্র রাজনীতি কোনো সময় লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করতে পারে না। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটা ছাত্র সমাবেশে আপনি খেয়াল করবেন যে বলে যে সাংগঠনিক অভিভাবক হিসাবে বলে যে তোমরা মেধার চর্চা করো, প্রজ্ঞার চর্চা করো, দেশ সামনের দিনে কিভাবে পরিচালনা করতে হবে সেই শিক্ষায় শিক্ষিত হও, অর্থাৎ এই উপদেশগুলো দেন। কাজে উনি তো লেজুর ভিত্তি অথবা লাঠিয়াল হতে একটা কথা বলেছেন এমন কেউ দৃষ্টান্ত দেখাতে পারবেন। আর বেগম খালেদা জিয়ার কথা তো জানেনি। জিয়াউর রহমান এই ছাত্রদল যখন গড়ে, ছাত্রদলের তখনকার প্রতিষ্ঠাকালীন যারা, আমি তাদের কাছ থেকে শুনেছি যে যারা অনেক ঝুঁকি নিয়ে করেছিল, শুধু কিছু ইয়ার জন্য আপনার কিছু অন্যায় কাজে সংশ্লিষ্টতার কারণে তাদের ডেকে নিয়ে বলেছিলেন যে 2 দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে, নাজিমউদ্দিন রোডে যাবা না মিডল ইস্টে চাকরি করতে যাবা, ছাত্রদল করা হবে না তোমাদের। তার মানেটা কি? নাজিমউদ্দিন রোড মানে বুঝছেন তো, জেলখানা, অথবা মিডল ইস্টে চাকরি করতে যাব। তখন ওরা বলছিল যে জেলখানায় তো কেউ যেতে চায় না, বলছে যে আমরা মিডল ইস্টে। একটা বিরাট অংশকে, নেতৃত্বে একটা বিরাট অংশকে উনি তখন পাঠিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে আমাদের নেতৃত্বের ধারাবাহিকতা। নিশ্চয়ই আমরা এই চর্চাটাই হওয়া দরকার আমার মনে হয়। নিশ্চয়ই আমরা লাঠিয়াল এবং লেজুর ভিত্তি যাতে না হয় সেটি, এবং আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বললেন যে নাজিমউদ্দিন রোডটা বিদেশে, দ্যাট মিনস বিশৃঙ্খলা রোধ করবার জন্য যে চেষ্টাটা, সেই চেষ্টাটা পুরোপুরিভাবে সেই সময় ছিল, সকল রাজনীতিবিদদের মধ্যে ছিল। এবং 86 নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করে ছাত্রদের রাজনীতিকে কীভাবে পিঠে ছুরিকাঘাত করেছে সেটাই কিন্তু বিশ্লেষণ করলেন। আমাদের দর্শকরা কিন্তু বুঝতে পারলো একজন আপনার কাছে সিনিয়র ছাত্র নেতা হিসেবে বুঝতে পারলেন। আমি একটু খানিকটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। মোশতাক ভাই, আপনি জিএস হয়েছিলেন,
এবং আমরা দেখেছি যে ওবায়দুল কাদেরকে হারিয়ে মাহমুদুর রহমান মান্না ভাই ভিপি হয়েছিলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনিও একটা সম্পাদকীয় পদে ছিলেন। সে সময় জাসদের যে রমরমা ভাব যেটি বলা হয়, আমরা তো অনেক ছোট স্কুলে হয়তো পড়ি, কিন্তু পরবর্তীতে যেটি আমরা দেখেছি, জেনেছি, ইতিহাস থেকে ঘেটেছি, এখনও যেটা বলা হয় সবসময়, তো আপনি সেই জাসদ এবং এই জাসদকে কীভাবে দেখেন? হ্যাঁ, কিছুটা বলেছি যে ওই সময় ৭২ সাল থেকে বা আরও আগে যখন ছাত্রলীগ অবিভক্ত ছিল, যখন তারা নিজেরাই জাতীয় রাজনৈতিক বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতো, হ্যাঁ মত বিনিময় তারা করতেন, সেই সময় তো এবং ছাত্ররা পছন্দ করেছে। দেখুন ৭২ সালে যখন প্রথম ডাকসু নির্বাচন হয়, তখন স্বাধীনভাবে মত এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবসময় ক্ষমতার বিপরীতে ছাত্রদেরকে ভালোবাসে, কারণ তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। ছাত্র ইউনিয়ন জয়লাভ করলো, তখন কিন্তু ছাত্রলীগ অবিভক্ত, তারা জয়লাভ করেনি। অবশ্য ৭২ সালের সময় ছাত্রলীগ ভাগ হয়ে গিয়েছিল, তখন স্পষ্ট হয়নি যে ছাত্রলীগের কোন অংশ অ্যান্টি এস্টাবলিশমেন্ট, কোনটা প্রো এস্টাবলিশমেন্ট বা সরকারের পক্ষে বিপক্ষে কোনটা। ৭৩ নির্বাচনে যখন ছাত্রলীগের জাসদ ছাত্রলীগ নাম বলা, বৈজ্ঞানিক সমাজতন্ত্র ছাত্রলীগ, তারা ডাকসু নির্বাচনে জয়লাভ করার মতো একটা বিশাল জায়গায় চলে গিয়েছিল। তখন ব্যালট ছিনতাই করা হলো সরকারের পক্ষ থেকে, তাদের যে ডাকসুতে যদি বিরোধী ছাত্র সংগঠন যায় তাহলে নাকি দুনিয়া উল্টে যাবে। খুবই এটার খেসারত তাদেরকে দিতে হয়েছে। এখনো পর্যন্ত তারা এইভাবে জয়লাভ করতে পারেনি। গত ডাকসু তো জোর করেই তারা দখল করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ। তো সেই সময় আমাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ছাত্রলীগ বা জাসদ ছাত্রলীগ যতক্ষণ পর্যন্ত সাধারণ ছাত্রদের ধারণ করেছে, এবং যখন ৭২ সালে ছাত্রলীগটা ভাগ হয়, শতকরা ৮০% আপনার কর্মীরা এইদিকে, শরীফুল আম্বিয়া সভাপতি ছিলেন, আফামা মাহবুল হক সাধারণ সম্পাদক ছিলেন। এটা ছাত্রলীগ রব সিরাজ বলা হতো, আর জনাব আসম আব্দুর রব, জনাব শাহজাহান সিরাজ সভাপতি, ডাকসুর ভিপি এবং ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। তো সেই ধারাবাহিকতায় কিন্তু ছাত্রলীগ আপনার অনেক দিন পরে নির্বাচন হলো আমাদের জাসদ ছাত্রলীগ। ৭৯ সালে মান্না ভাই আক্তার ভাই কিন্তু জয়লাভ করলেন, একেবারে পূর্ণ প্যানেলে জয়লাভ করলেন। পরের নির্বাচনের আগে জাসদের তৎকালীন নেতৃত্ব মান্না ভাই আক্তার ভাইকে বহিষ্কার করলেন, কারণ তাদের সাথে মতভেদ হয়েছিল। আদর্শগত প্রশ্ন মতভেদ করেছেন যে জাসদ বিপ্লবী রাজনীতি থেকে সরে আসতেছে, তারা সে অভিযোগ করে বাসদ গঠন করেছিলেন। দেখুন, জাসদের তৎকালীন জনাব আসম আব্দুর রব, মেজর জলিল, শাহজাহান সিরাজও ছিলেন। তারা যে মান্না ভাই আক্তার ভাইকে বহিষ্কার করলেন, সাধারণ ছাত্ররা এটা মেনে নিতে পারেনি। তারা যে বিদ্রোহী অংশ যারা পরে বাসদ হয়েছে, মান্না ভাই আক্তার ভাই আবার ভোটে দাঁড়ালেন। তখন কিন্তু জাসদের সহযোগী সংগঠন তারা না, নবগঠিত বাসদ। তখন বাসদ তো খুবই নতুন ছোট দল। দেখুন, ছাত্ররা তাদেরকে আবার অনেক ভোটে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা জয়লাভ করলেন। এটা কিন্তু ছাত্ররা একটা বিদ্রোহী নেতৃত্বকে পছন্দ করে, স্বাধীন চেতা নেতৃত্ব পছন্দ করে। যখন দেখলো জাসদ নেতাদের সাথে এদের বিরোধ হয়েছে, ওদেরকেই তারা ভোট দিয়েছে। এবং সেটার যে তৃতীয় নির্বাচন হলো, তখন আক্তার ভাই ভিপি এবং বাবলু ভাই সেক্রেটারি, তাদেরকে তারা ভিপিজিএস তারা জিতলে, এত সংখ্যাগরিষ্ঠ আসনে তারা জয়লাভ করেনি, সংখ্যাগরিষ্ঠ তো অন্যান্য সংগঠন গিয়েছে। কিন্তু ওই যে রেসটা, যে এরা বিদ্রোহ করেছে জাসদের প্রতিষ্ঠিত নেতৃত্বের বিরুদ্ধে, তাদেরকে ভোট দিয়েছে। এবং ৯০-এর গণঅভ্যুত্থান দেখুন, ৯০-এর গণঅভ্যুত্থানে জলিল ভাই বলেছে কিছুটা, ৯০-এর গণঅভ্যুত্থানে ৮৩ সাল থেকে আমাদের কাজ শুরু হয়েছে, ৮২ সাল থেকে। শুধুই তো শেখ হাসিনার কথা বলেছেন, অন্যান্য দলের নেতারাও কিন্তু নিষেধ করেছে, এবং অন্যান্য দলের ছাত্র সংগঠন কেউ কেউ চেষ্টা করেছে, সেটা আওয়ামী ছাত্রলীগ বাদেও। কিন্তু আমাদের যে মনির ভাই, হাসিফ ভাইয়ের নেতৃত্বে যে ছাত্রলীগ ছিল, যেটা আমরা উত্তরসূরি, আমি শিরিনাপা নেতৃত্ব দিয়েছিলাম, আমরা কারো কথা শুনি না। এমনকি আমাদের সংগঠনও তারা হয়তো আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছে। তৎকালীন সময় জনাব আসম আব্দুর রব আমাদের নেতা ছিলেন, পরে তো ভাগ হয়ে গেল, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে চলে গেলেন রব ভাই, ইরু ভাই আমরা এর কাছে, আমরা তখনও বিরোধিতা করেছি। এবং এই কারণে আমরা যে জাতীয় নেতৃত্ব অন্যায় সিদ্ধান্তকে আমরা মানি, এই জন্য আমাদের যেটা মান্না ভাই আক্তার ভাইরা ভাগ হওয়ার পরে আমাদের মনির ভাই, আসিফ ভাই ছাত্রলীগ ছোট হয়ে গিয়েছিল, আমরা আবার পুনর্জন্ম হলো যখন রব ভাইয়ের সাথে আমরা বিরোধ করলাম, মেজর জলিলকে আমরা রিজাউন করলাম, তিনিও এরশাদের সঙ্গে হাত মিলালেন মেজর জলিল। তো এইভাবে আমাদের সংগঠনটা আবার পুনরুজ্জীবিত হলো। এবং আমরা যদি ওই সময় একক নির্বাচনে করতাম, আমরা ভালো করতাম। কিন্তু আন্দোলনের জন্য আমরা ছাত্র সংগ্রাম পরিষদ করেছি, এবং আমরা সেখানে
জয়লাভ করেছি। কিন্তু আমি বলেছি এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের অধিকাংশ ছাত্র আমাদের সংগঠন করতো। হয়তো তারা স্লোগান দিচ্ছে প্রতিরোধে প্রতিশোধ, জাসদ জাসদ, কিন্তু জাসদ অফিসটা কোথাও তারা জানতো না, জাসদের নেতাকে জানতো না। তারা এটা একটা তাদের তারুণ্যের স্লোগান, বিদ্রোহের স্লোগান। এটা একটা রাজনৈতিক দল হিসেবে তারা জানতো না এটা রাজনৈতিক দলের নাম। তারা প্রতিরোধ, প্রতিশোধ, প্রতিবাদ, তখন এই পর্যন্ত কিন্তু অধিকাংশ ছাত্র আমাদের সংগঠন করেছেন। এখন যারা যারা বা ছাত্র জীবন এবং 90-এর পরে, তো আমি বলেছি কী কারণে আমাদের সংগঠন ধস নামলো। 90-এর পরে আমাদের যারা নেতা ছিলেন জাসদের, তারা এটাকে কুক্ষিগত করার চেষ্টা করলেন, তাদেরকে অন্যায় কাজে ব্যবহার করার চেষ্টা করলেন। আমার সাথে বিরোধ হলো, আমাকে বলা হলো আমাদের ছাত্রলীগ যারা, খবরদার মুশতাকের সাথে কথা বলে পলিসি নিয়েও না, জেলখানে যেতে হবে। এইভাবে তার অ্যান্টি এস্টাবলিশমেন্ট জায়গায় যেতে তারা নিষেধ করেছে। যাই হোক, সেটা আর বিস্তারিত না বললাম। তো অধিকাংশ ছাত্র দেখুন 72 সাল থেকে 90 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় আমাদের সংগঠনের তারা নেতৃত্ব করেছে বা ভোটার ছিল, সমর্থক ছিল। সবাই তো আর রাজনীতিতে কন্টিনিউ করেনি, এবং সেই রাজনীতিতে কন্টিনিউ না করার কারণে তারা হয়তো ভিন্ন ভিন্ন জায়গায় চলে গিয়েছে। কিন্তু রাজনৈতিক কারণে মতভেদ হয়ে অন্য দলে গিয়েছে এরকম খুব একটা নয়। আপনি যাদের কথা বললেন ওনারা কর্মজীবনে চলে গিয়েছিলেন, এবং কর্মজীবনে গিয়ে তারা নতুন প্রেক্ষাপটে, এখন তো আমরা জাসদ ছাত্রলীগ সেই ভূমিকা পালন করতে পারছি না, এটা সত্য। বা রাজনৈতিকভাবে আমাদের যারা নেতা তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। আমরা বাংলাদেশ জাসদ, শরীফুল আম্বিয়া, নাজরুল প্রধান নেতৃত্বে আমরা জনগণের সঙ্গে আছি, কিন্তু মানুষের মধ্যে তো একটা আস্থার সংকট হয়ে গেছে যে তোমাদের যারা মূল নেতা তারা এক এক সময় এক এক স্বৈরাচারী শাসকের পক্ষে চলে গিয়েছে। কাজে এখন যারা কর্মজীবনে চলে গিয়েছিলেন, আমাদের সংগঠন করতেন এক সময়, তারা যখন আবার রাজনৈতিক কোনো দায়িত্ব পালন করতে গিয়েছেন, তারা তাদের সুবিধা মতো বা তাদের পছন্দ মতো করেছেন। সেক্ষেত্রে আমরা এখন যেই অবস্থায় আছি সেই অবস্থার সাথে তাদের মিল হয়তো হয়নি। জি জি, নিশ্চয়ই। মানে মূলত মোদ্দা কথা হচ্ছে যে হালুয়া রুটির ভাগাভাগির মধ্যে পড়লেই কিন্তু ছাত্ররা তার জাতীয় রাজনীতির নেতৃত্বকে কিন্তু পরিহার করে, সেটি আমরা অতীত দেখেছি, প্রত্যাখ্যান করে, এবং সেটি ভবিষ্যৎ রাজনীতি কিন্তু একই অবস্থা, এন্টি এস্টাবলিশমেন্ট, সুবিধা নেওয়া। যেমন এখনকার ছাত্র, বিশেষ করে ছাত্রলীগের ছাত্র রাজনীতির সময় আমরা দেখতাম যে বিশ্ববিদ্যালয়ের ছোটাটা নেতা প্রাডো গাড়িতেই চড়ত, বড় বড় ফ্ল্যাটের মালিক ছিল, সেগুলি কিন্তু সাধারণ ছাত্ররা কিন্তু ভালোভাবে গ্রহণ করে না। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ডাকসু নির্বাচন এবং ছাত্র রাজনীতি নিয়ে। সেই বিষয়ে আবার আমরা ইস্পানি মির্জা বসুবরাত্রির একেবারে শেষ বিরতির পর অল্প কিছুক্ষণ সময়ের জন্য ফিরে আসবো। আমাদের যে দুজন অতিথি রয়েছেন, সাবেক ছাত্রনেতা ডক্টর মোস্তাক হোসেন, জনাব এম এ জলিল, তারা দুজনেই আমাদের সাথে থাকবেন। ইস্পানি মির্জা বসুবরাত্রিতে একটা শেষ বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা ডাকসু নির্বাচন ও ছাত্র রাজনীতির কথা বলছিলাম। অতিথি হিসেবে আছেন ডাক্তার সাবেক জিএস রাজনীতি বিশ্লেষক ডক্টর মোস্তাক হোসেন, রয়েছেন সাবেক ছাত্রনেতা, 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী জনাব এম এ জলিল রয়েছেন আমাদের সাথে। আমরা শেষ মুহূর্তের আলোচনায় একটু জাতীয় রাজনীতির দিকে একটু আসি। আমরা তো ডাকসু এবং ছাত্র রাজনীতি সব কিছুর সঙ্গে কিন্তু জাতীয় রাজনীতির একটা সম্পৃক্ততা রয়েছে। বর্তমানে আমাদের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি চলছে, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে, সে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ চলছিল, কিন্তু সে সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রধান যদি রাজনৈতিক দল বিএনপি, জামাত বলি, আর রাজনৈতিক শক্তি এনসিপি বলি, একটা মতবিরোধের জায়গা তৈরি হয়েছে। আমরা এখনো জুলাই সনদ স্বাক্ষর কখন হবে কিনা, সনদ অনুযায়ী নির্বাচন হতে হবে, নানা রকম প্রক্রিয়া আমরা শুনতে পাচ্ছি, এবং আমাদের পিআর পদ্ধতি নির্বাচন নাকি সনাতন পদ্ধতি, সেটি কিন্তু একটি বড় জায়গা তৈরি হয়ে গেছে। আমি সে অবস্থার প্রেক্ষাপটে যদি বলি, আগামী জাতীয় নির্বাচন যেটি, আমরা ডাকসু নির্বাচন বাইরে, আপনি কি মনে করেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচন নিয়ে তো একটু আছেই, কিন্তু আমার মনে হয় যে নির্বাচন না করে আমাদের সামনে কোনো বিকল্প পথ খোলা নেই। নির্বাচনটা হতেই হবে, এই বাধ্যবাধকতার কারণে নির্বাচনটা হবে। হ্যাঁ, নির্বাচনের আগে অনেকগুলো ইস্যু আছে যে এত রক্ত ঝরলো, যদি আগের মতোই আবার নির্বাচনের মাধ্যমে সেই সরকার সেই স্বৈরাচারের জুতায় পা ফেলে, সেক্ষেত্রে অবশ্যই কতগুলো প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তো সেই সংস্কারটা কিন্তু ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, যেগুলো সবাই একমত হয়েছে, সেগুলো নিয়ে যদি আমরা আগাই এবং বাকিগুলো জনগণের উপর ছেড়ে দিই, কারণ নির্বাচনের মাঠে এগুলো আলোচনা হবে, কোন দল কোন সংস্কার চাচ্ছে, কোন সংস্কার চাচ্ছে না, এটা অবশ্যই জনগণ সেই অনুযায়ী রায় দেবে। কিন্তু কতগুলো বিষয় রয়েছে যে ঐক্যমত হচ্ছে না, সেক্ষেত্রে জোরাজুরি করা ঠিক হবে না, কারণ চূড়ান্ত বিচারে জনগণই রায় দেবে। তবে যতগুলো ঐক্যমত হয়েছে এবং যেই সমস্ত ভিন্নমত আছে, যদি যারা ভিন্নমত দিয়েছেন তারা যদি একমত, ঠিক আছে ভিন্নমত সহ এখানে আমরা সাইন করব, সেগুলো নিয়ে এগিয়ে যাওয়া উচিত।
তবে যেমন আমাদের দল বা কয়েকটি দল মিলে আমরা রাষ্ট্রীয় 4 মূলনীতি নিয়ে এটা এজেন্ডাতেই রাখতে চাচ্ছি না, কারণ এটা হচ্ছে যার যার মৌলিক রাজনৈতিক বিষয়, এখানে ভিন্ন মত দিয়ে স্বাক্ষর করা যাচ্ছে না। এরকম জিনিস যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি যেগুলো ঐক্যমত আছে বা যেগুলো ভিন্নমত সহ, যেমন দেখো নারীর বিষয়ে কিন্তু আমরা ভিন্নমত দিয়েছি, নারী আসনের ডাইরেক্ট নির্বাচন, সেটাকেও নারী সংগঠনের প্রচন্ড প্রতিবাদ করেছে। এটাও আমার মনে হয় পুনর্বিবেচনা করে অথবা বাদ দিয়ে সিগনেচার করা উচিত। যতগুলো ঐক্যমত হয়েছে এগুলোও কিন্তু ঐতিহাসিক তাৎপর্য আছে, এবং এগুলো নিয়ে যদি আমরা আগাই তাহলে নিশ্চয়ই নির্বাচনের মাধ্যমে আমরা স্বৈরাচারকে অনেকখানি নিয়ন্ত্রণ করার পথে আগাবো। আমরা শেষ মুহূর্তে যে একেবারে সরাসরি বা অল্প সময় কথা বলা যাবে কিনা যে এই নির্বাচনের বর্তমান যে পরিস্থিতি, এতে কি আপনার মধ্যে কোনো উদ্বেগ তৈরি হয় কিনা দু একটি দল নির্বাচনের অংশগ্রহণ থেকে নিজেদেরকে সরিয়ে নিতে পারে, যেটি দু একটি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মাঝে মাঝে বলবার চেষ্টা করে? আপনার কাছে কি সেটি মনে হয় কিনা? এই যে দলগুলো কথা বলেছে এরা কিন্তু ফেসিজমের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে সবাই একসাথে যুগপৎ আন্দোলন বলি বা আন্দোলনই ছিল, কিন্তু এখন কি এই ধরনের কোনো শঙ্কা আপনার হয় কিনা? না, সেটা শঙ্কা আমি মনে করছি না, কিন্তু তারা যেটা বলছে তাদের কতগুলো বক্তব্য আছে, যে কতগুলো সংস্কারের বিষয়ে তারা খুবই দৃঢ় অবস্থান নিয়েছে, সেই বিষয়ে তো তারা চেষ্টা করবেনই। তবে মনে হয় না এটা নির্বাচন বানচালের দিকে যাচ্ছে, এটা একটা রাজনৈতিকভাবে তারা চাপ দিচ্ছেন, তাদের কতগুলো বক্তব্য আছে, বক্তব্যে কতগুলো যুক্তিও আছে, সেগুলোর বিষয়ে একটা ঐক্যমত যেন সম্প্রসারিত হয় সেই চেষ্টাই তারা করছে। আমার মনে হয় না যে এত রক্তপাতের পরে একটা নির্বাচনের তারিখ হয়েছে যেটা বানচাল করার জন্য কেউ চেষ্টা করবে। জি, আমি জলিল ভাই শেষ মুহূর্তের আলোচনায় আমরা ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কথা বলছিলাম, একটা আশা তৈরি হয়েছে, ভোটের ডামাডোল বাড়ছে। জামায়াত ইসলাম তো আগে থেকেই তাদের ক্যান্ডিডেট মানে নির্বাচন করে রেখেছিল, যদিও প্রকাশ্যে না আসছিল। বিএনপিও বোধহয় কার্যক্রম শুরু করেছে, যদি নমিনেশনের ব্যাপারটিকেও ফাইনাল করেন। আপনি কি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? চ্যালেঞ্জ আছে নাই আছে কি না সেই আলোচনা তো দীর্ঘ আলোচনার ব্যাপার, আমি ওইদিকে যেতে চাই না। মোস্তাক ভাই যেটা বলল যে গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের একটু বিকল্প নাই, আর বিগত 16 বছর তো এই দেশে গণতন্ত্র ছিল না। এই না থাকার কারণেই কিন্তু বহু সংকট তৈরি হয়েছে, এবং 5ই আগস্টের এই গণঅভ্যুত্থানের পরে যে সংকটগুলি মানে তৈরি হচ্ছে ধীরে ধীরে, এগুলো বাড়তেই থাকবে যদি নির্বাচন বিলম্বিত হয়। তা কাজেই জাতীয় অস্তিত্বের প্রশ্নেই এবং গণতন্ত্রের উত্তরণের স্বার্থেই আমি জাতীয় অস্তিত্বের প্রশ্নটা কিন্তু উল্লেখ করেছি, যে গণতন্ত্র উত্তরণের প্রশ্নে নির্বাচনটা ঘোষিত সময়ের মধ্যে হওয়া উচিত, এবং আমি বিশ্বাস করি যে এটা হবে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেছেন, অনেক আগেই বলেছেন, যে যতটুকু বিষয়ে ঐক্যমত হবে ততটুকুই আমরা সংস্কার করব। কেউ কারোর উপর চাপিয়ে দিবে বা ইয়ে করবে, ওই জায়গাটাতে না যাওয়াই ভালো, যেটা মোস্তাক ভাইও বললেন, যে চাপিয়ে দেওয়ার মানসিকতাটা ঠিক না। আর রাষ্ট্রের সমস্ত কিছু নির্ধারণ করবে জনগণ। আগামী দিনে কি হবে না হবে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, যেটা আমরা বলেই আসতেছি, একটা চলমান প্রক্রিয়া। আজকে সংস্কার করে দিলাম, এটা অনাদিকালের জন্য এই সংস্কারে আমাদের দেশ চলবে তা তো না। সময়ের প্রয়োজনে আরো সংস্কার দরকার হবে, আবার সময়ের প্রয়োজনে আরো সংস্কার দরকার হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। তো কাজেই আমি যেটা মনে করি যে এখানে কোনো সংকট নাই, এবং সংকট যারা তৈরি করার চেষ্টা করবেন আমি মনে করি যে জনগণ তাদের ভালোভাবে গ্রহণ করবেন না। জি, একেবারে শেষ মুহূর্তে 30 সেকেন্ড বা 1 মিনিট যদি বলেন মোস্তাক ভাই। আমি যেমন বা আমরা বারবার আমাদের অনুষ্ঠানে বলবার চেষ্টা করি যে রাজনৈতিক দলগুলো যারা আছেন, এই ঐক্যমত বলি, পিয়ার নির্বাচন বলি, উচ্চকক্ষ নিম্নকক্ষ বলি, আমরা বলবার চেষ্টা করি সেটি হচ্ছে যে ফ্যাসিজমের বিদায় করবার জন্য কিন্তু সমস্ত শক্তিগুলি কিন্তু একসাথে কাজ করেছে। আজকে সেই শক্তির উত্থান হয়ে যেতে পারে যদি আপনাদের মধ্যে, যে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে শক্তির মধ্যে বিভেদ হয়। যার যার জায়গা থেকে একটু অবস্থানগত ছাড় দেওয়ার কথা আমরা অনুরোধ করছি। আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা হিসেবে আপনার এই, আমরা যদি রাষ্ট্র নির্বাচন বলি, ছাত্র রাজনীতি বলি, জাতীয় রাজনীতি বলি, আপনার শেষ মুহূর্তের কোনো তার অনুরোধ আছে কিনা জাতির প্রতি, রাজনীতিবিদদের প্রতি, ভোটারদের প্রতি, যারা প্রার্থী হবে তাদের প্রতি? হ্যাঁ, নিশ্চয়ই আমাদেরকে যার যার মতামত তারা শান্তিপূর্ণভাবে তারা বলবে, এবং জাতীয় ঐক্যমতের আলোচনায় আমরা অনেক আলোচনা করেছি খুবই ভালো পরিবেশে। সেই পরিবেশের প্রতিফলন যেন নির্বাচনেও থাকে, এবং সেটা যদি আমরা যদি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রবেশ করতে পারি,
এবং অন্যের মতকে শ্রদ্ধা করি, নিশ্চয়ই যে সমস্ত জিনিস আমরা এখন সমাধান করতে পারছি না সেগুলো অবশ্যই সমাধান হবে। আর তো নাহলে আন্দোলনের পথ তো খোলা আছে, এবং সেই আন্দোলন যেন যারা সরকারে থাকে তারা যেন রক্তাক্ত পথে দমনের চেষ্টা না করে। শান্তিপূর্ণ আন্দোলনের জায়গা খোলা রাখতে হবে, শান্তিপূর্ণ সমাবেশের জায়গা খোলা রাখতে হবে। নিশ্চিত হলে শান্তিপূর্ণভাবেই পরিবর্তনগুলো হবে, আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো। শেষ করবো। রক্তাক্ত পথে যারা যাবে, ওই 5ই আগস্টের পরে যে 5ই আগস্টের যে শিক্ষা, আমার মনে হয় যে এই শিক্ষায় শিক্ষিত না হওয়ার কোনো কারণ নাই রাজনীতিবিদদের বা দলগুলির। আমার মনে হয় যে এটার যথেষ্ট হয়েছে, এবং চর্চাটা থাকবে, একটা ভালো রাজনীতি, সুস্থ রাজনীতির চর্চা থাকবে। আর বিশেষ করে আমি পরিশেষে বলবো যে বিএনপিকে টার্গেট করে অনেকে অনেক কথা বলতেছেন, তো সংস্কার বা ক্ষেত্রে 31 দফা কিন্তু বিএনপি আরও 2 বছর আগে দিয়েছে। তো 31 দফার চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? তো কাজেই বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব যখনই জনগণ বিএনপিকে দিয়েছে, বিএনপি এই আমানতকে খেয়ানত করেনি, অতীতেও করেনি, ভবিষ্যতে তো বিএনপি অতীত শিক্ষায় আরও শিক্ষিত হয়েছে। ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের আমানতকে বিএনপি খেয়ানত করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় দর্শক, আমরা দুজন সিনিয়র রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতার সাথে কথা বলছিলাম। ডাকসু নির্বাচন, ছাত্র রাজনীতি, জাতীয় রাজনীতি সব কিছু নিলেই আমরা কথা বললাম। আমরা গণতন্ত্রের সৌন্দর্য, সেটি কিন্তু বর্তমানে যে আলাপ আলোচনা, অনেক ক্ষেত্রে মতের ক্ষেত্রে দ্বিমত, তৃতীয় মত, সেটি থাকতেই পারে, কিন্তু এই সৌন্দর্যটা যাতে কোনোভাবে বিঘ্নিত হয়ে বাংলাদেশের বর্তমান রাজনীতির যে উত্তরণের দিকে, গণতন্ত্রের দিকে যাবার যে অভিযাত্রা শুরু হয়েছে, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে যারা ভবিষ্যৎ রাজনীতিতে যারা নেতৃত্ব দিবেন তারা, বা যারা বিরোধী দলে থাকবেন তারা সকলে মিলেই কিন্তু একটা শক্তি গড়ে তুলতে হবে, যে শক্তির মধ্যে দিয়ে বাংলাদেশের কখনো ফ্যাসিজমের জন্ম না হয়, স্বৈরাচারের জন্ম না হয়, যাতে এত ছাত্র জনতাকে তারা গুলিবিদ্ধ হয়ে মারা যেতে না হয়, আহত হতে না হয়, গুম খুন হত্যা আয়নাঘরের মতো এরকম কোনো কিছু যাতে আর তৈরি না হয়, সে প্রত্যাশা রেখে আজকে যে দুজন অতিথি, অত্যন্ত বিজ্ঞ আলোচক, আমাদের অত্যন্ত পছন্দের ব্যক্তিত্ব ডক্টর মোস্তাক হোসেন, জনাব এম এ জলিল, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে আমাদের ইস্পানি মির্জা শিবরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভালো থাকবেন।